হ্যালো ভিউয়ার্স, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি এম হাসানুল্লাহ, জিবি একাডেমি। আজকে আমি তোমাদের তৃতীয় অধ্যায় ডিজিটাল ডিভাইসের প্রথম ক্লাস করাবো। এটি মোট এই অধ্যায়ের 6 নম্বর ক্লাস আর ডিজিটাল ডিভাইসের প্রথম ক্লাস। আজকের আলোচ্য বিষয় হলো ডিজিটাল ডিভাইসের ধারণা এবং লজিক গেট। তাহলে আমরা শুরু করছি। ডিজিট থেকে ডিজিটাল, আর ডিজিট মানে হচ্ছে এখানে বুঝায় বাইনারি ডিজিট, আর বাইনারি ডিজিট মানে হলো 0 এবং 1, আর ডিভাইসের বাংলা হলো যন্ত্র। অর্থাৎ যে যন্ত্র 0 এবং 1 দ্বারা পরিচালিত হয় তাকে আমরা বলি ডিজিটাল ডিভাইস। সেই ডিজিটাল ডিভাইসেই আমরা লজিক গেট ব্যবহার করে থাকি। তাহলে এখন আমি তোমাদের ডিজিটাল ডিভাইসের পূর্ণ একটি কাঠামো মাধ্যমে আলোচনা করব। ডিজিটাল ডিভাইস, এই ডিজিট থেকে আসলো ডিজিটাল। ডিজিট মানে হচ্ছে বাইনারি ডিজিট, অর্থাৎ 0 এবং 1, আর ডিভাইস অর্থ হচ্ছে যন্ত্র, অর্থাৎ যে যন্ত্র 0 এবং 1 দ্বারা পরিচালিত তাকে ডিজিটাল ডিভাইস বলে। আচ্ছা, এখানে আমরা মোবাইল এবং কম্পিউটার দেখতে পাচ্ছি, এগুলোকে আমরা বলি ডিজিটাল ডিভাইস। যে যন্ত্রের মধ্যে এরকম সার্কিট থাকে, পিসিবি বা সার্কিট বোর্ড থাকে বা মাদারবোর্ড থাকে, সেগুলোকে আমরা বলি ডিজিটাল ডিভাইস। আর যে যন্ত্রে এই ধরনের বোর্ড থাকবে না তাকে আমরা ডিজিটাল ডিভাইস বলি না। এরকম মাদারবোর্ড বা পিসিবি মধ্যে বেশ কিছু ইলেকট্রনিক কম্পোনেন্ট থাকে এবং এগুলোর যে তারের সংযোগ রেখাগুলো আছে এগুলো প্রিন্ট করে তৈরি করা হয়। তাই এই বোর্ডটাকে বলা হয় প্রিন্টেড সার্কিট বোর্ড। আর এই প্রিন্ট করে এই তারের সংযোগগুলো তৈরির মাধ্যমে এই পুরো বোর্ডটা গড়ে ওঠে। পিসিবি এর পূর্ণরূপ হচ্ছে প্রিন্টেড সার্কিট বোর্ড। অনেকভাবে এটিকে প্রিন্ট করা হয়, এটি একটি প্রিন্ট কৌশল। এই প্রিন্ট করার পর সেখানে বিভিন্ন ইলেকট্রনিক উপাদানগুলো বসানো হয় রোবোটিক্স প্রক্রিয়ায়। এখানে আমরা বেশ কিছু ইলেকট্রনিক কম্পোনেন্ট দেখতে পাচ্ছি, যেমন এগুলোকে আমরা বলি ক্যাপাসিটর, এইটাকে আমরা বলি ট্রানজিস্টর। একইভাবে এখানে এটা হলো ফিউজ, এরকম এগুলো হচ্ছে ফিল্টার। আবার এই কালো কিছু আমি উপাদান এখানে দেখতে পাচ্ছি, এই উপাদানগুলো এগুলোকে আমরা বলি আইসি বা ইন্টিগ্রেটেড সার্কিট। অর্থাৎ এটা যেমন একটা সার্কিট, এইটাও একটা সার্কিট, অর্থাৎ এই সার্কিটের মধ্যে এই সার্কিটটা বসানো। এই আইসিটার দেখতে এই ধরনের। আইসির লেবেলেট হলো ইন্টিগ্রেটেড সার্কিট, অর্থাৎ একীভূত বর্তনী। অর্থাৎ সার্কিটের ভিতরে আবার অনেকগুলো সার্কিট আছে, এটা অনেকগুলো সার্কিট নিয়ে এই সার্কিটটা হয়েছে বলে এটার নাম হচ্ছে আইসি বা ইন্টিগ্রেটেড সার্কিট। এই আইসি গুলোতে অনেকগুলো ইনপুট আছে, আবার অনেকগুলো আউটপুট আছে। আমাদের ধারণা হতে পারে যে এখানে আমি ইনপুট দেখাচ্ছি 8টি, আউটপুটও দেখালাম 8টি। আসলে আমরা এখানে যা দেখতে পাচ্ছি, হ্যাঁ, ইনপুট যতটাই হোক আউটপুট সেই অনুপাতে নয়। কারণ এখানে দেখা যায় এটার ভিতরে যে আইসি গুলো, যেই সার্কিট গুলো আছে, দেখা যাবে অনেকগুলো সার্কিট এখানকার 4টা বা 5টা ইনপুটকে ব্যবহার করেছে, বা 2টোকে ব্যবহার করেছে, বা 1টিকে ব্যবহার করেছে। এভাবে করে এখানের ভিতরে অনেকগুলো সার্কিট অবস্থান করে, সে সার্কিটের এটা হচ্ছে আউটপুট। এই সার্কিটগুলো দ্বারা বিভিন্ন ধরনের আমরা কার্যফল পাই।
এবং এখানে কিছু সার্কিট আছে যেগুলো যুক্তি নির্ভর সংকেতের প্রবাহ নিয়ন্ত্রণ করে, অর্থাৎ ইনপুট যে কোনো একটি জিরো হলে আউটপুট জিরো হবে, এই ধরনের একটি। আবার আছে ইনপুট যে কোনো একটি ওয়ান হলে আউটপুট ওয়ান হবে। আবার বলা হয় ইনপুট যা হবে আউটপুটটা তার বিপরীত। আবার বলা হয় ইনপুট যে কোনো একটি জিরো হলে আউটপুট ওয়ান হবে। আবার ইনপুট যে কোনো একটি ওয়ান হলে আউটপুট জিরো হবে। আবার জোড় সংখ্যক জিরো বা ওয়ান হলে আউটপুট জিরো হবে। আবার তার বিপরীত প্রক্রিয়া আছে। এই ধরনের যুক্তি নির্ভর এখানে অনেকগুলো সার্কিট আছে থাকে। ওই সার্কিটগুলোকে আমরা বলি যৌক্তিক সার্কিট বা লজিক সার্কিট বা লজিক গেট। সার্কিটের অপর নাম হচ্ছে গেট। অর্থাৎ যে গেট এ ধরনের যুক্তি নির্ভর হবে সেটাকে আমরা বলি লজিক গেট। তাহলে আমরা আলটিমেটলি কি দেখতে পাচ্ছি? লজিক সার্কিটগুলো এই আইসি গুলোতেই থাকে। আর আইসি কোথায় থাকে? ডিজিটাল এই সার্কিটগুলোতে থাকে, পিসিবিতে থাকে। আর পিসিবিতে কোথায় থাকে? ডিজিটাল ডিভাইসগুলোতে থাকে। সুতরাং আমরা সহজে বলতে পারি লজিক গেট ডিজিটাল ডিভাইসেরই অংশ। ডিজিটাল ডিভাইসের মধ্যে আমরা লজিক গেট বা লজিক সার্কিট বা যৌক্তিক বর্তনী ব্যবহার করি। এই আইসি গুলোর মধ্যে এই যে যুক্তিগুলো থাকে সেই যুক্তিগুলো বুলিয়ান অ্যালজেব্রা নীতিতে পরিচালিত। এখানে আমরা দেখতে পাচ্ছি সেটার সাথে দেখানো হলো বুলিয়ান অ্যালজেব্রা। জর্জ বুলি প্রবর্তিত অ্যালজেব্রা বা বীজগণিতকে আমরা বলি বুলীয় বীজগণিত বা বুলিয়ান অ্যালজেব্রা। আমরা সাধারণ অ্যালজেব্রায় যে নিয়ম মেনে চলি, বুলিয়ান অ্যালজেব্রায় কিছুটা মিল আছে, তবে অধিকাংশই জর্জ বুলি যেভাবে করে প্রবর্তন করেছেন সেই নিয়ম মেনে চলতে হয় এবং সেই নিয়মেই লজিক সার্কিটগুলো তৈরি হয় এবং সেটাকে আমরা বলি বুলীয় স্বতঃসিদ্ধ বা বুলিয়ান পোস্টুলেট। বুলিয়ান অ্যালজেব্রার মৌলিক নীতি হচ্ছে দুইটি। একটি হচ্ছে গুণের স্বতঃসিদ্ধ, যাকে আমরা বলি অ্যান্ড গেট। আরেকটি হচ্ছে যোগের স্বতঃসিদ্ধ অর্থাৎ অর গেট। অর্থাৎ অ্যান্ড এবং অর। সেগুলোকে আবার বিপরীতার্থক বোঝানোর জন্য আরেকটি গেট আমরা ব্যবহার করি, যাকে আমরা বলি নট গেট, যেটাতে ইনপুট ওয়ান হলে আউটপুট জিরো হয়, আবার ইনপুট জিরো হলে আউটপুট ওয়ান হয়। তো এই গেটগুলোকে আমরা বলি মৌলিক লজিক গেট। মৌলিক লজিক গেটের পর সেগুলোকে বরাবর রেখে এক বা একাধিক মৌলিক গেট মিলিয়ে আরো কিছু লজিক গেটের উদ্ভব হয়। যেমন আমরা তাহলে মৌলিক গেটগুলো আগে এখান থেকে দেখে নিই। এখানে অ্যান্ড গেট হচ্ছে এই চিহ্নটা, এই চিহ্ন দ্বারা আমরা বুঝে নেব এটা হলো অ্যান্ড গেট, যা যৌক্তিক গুণ অর্থাৎ বুলিয়ান অ্যালজেব্রার নিয়মে গুণ করে। বুলিয়ান অ্যালজেব্রায় গুণ কি আমরা একটু পরে বুঝতে পারবো। যেমন এই সার্কিটটিতে একটা ইনপুট দেওয়া হলো, এখানে সবই চলক বা ভেরিয়েবলের মাধ্যমে ইনপুট বোঝানো হয়। এগুলোকে আমরা বলি চলক এ বি, অর্থাৎ এগুলো হচ্ছে বুলীয় চলক। আর সেখানের মধ্যে আমরা যা পাঠাবো তা হচ্ছে বুলীয় ধ্রুবক। কি পাঠাবো? জিরো অথবা ওয়ান। তাহলে জিরো এবং ওয়ানকে এক্ষেত্রে বলা হয় বুলীয় ধ্রুবক। বুলীয় ধ্রুবক এই দুটির বাইরে নাই। আর চলক, বুলীয় চলক আমি এ বি দিতে পারি, এক্স ওয়াই দিতে পারি, যে কোনো নাম দিতে পারি। সাধারণত আমরা ছোট নাম দিয়ে থাকি। তাহলে এখানে এ গেল, এখানে বি গেল, দুটো মিলে আউটপুট হবে এ অ্যান্ড বি, অর্থাৎ এ ইন্টু বি। এটাকে আমরা এ অ্যান্ড বি বলি। আচ্ছা, এবার আসি অর গেট। অর গেট এই ধরনের চিত্র। এই চিত্রগুলো দেওয়া হয় আমাদের শিখার সুবিধার জন্য। এই ধরনের চিত্র মতলব বানানো হয় না।
এটা শেখার জন্য আমাদেরকে একটা জাস্ট চিহ্ন বিশেষ দেওয়া হলো। আমরা ভাষা শেখার জন্য যেমন বিভিন্ন বর্ণ ব্যবহার করি, এগুলো শেখার জন্য এই ধরনের চিহ্ন ব্যবহার করি। তা অর গেটটা এই ধরনের, যেখানে আমরা ইনপুট এ বি পাঠালাম, আউটপুট পেলাম এ প্লাস বি, অর্থাৎ এ অর বি। এটারও কিছু ধর্ম আছে যেটা আমরা লজিক গেট আলোচনায় পাবো। এবার আসি নট গেট। নট গেটের চিহ্নটা হচ্ছে এই ধরনের, একটা তীরের মতো, তীরের আগে একটা ছোট বৃত্ত আছে। এখানে ইনপুট এ পাঠালে আউটপুট এ বার হয়, আবার যদি এ বার পাঠাই আউটপুট হবে এ, অর্থাৎ এটা সবসময় বিপরীত, এটা কখনো একই সমান হয় না। আমরা আরেকটা গেটের নাম শুনেছি বাফার গেট, যেটাতে ইনপুট এবং আউটপুট একই রকম, সেক্ষেত্রে এই বৃত্তটা থাকে না, শুধু এটা থাকে। আশা করি মৌলিক লজিক গেটগুলোর চিহ্নগুলো বুঝতে পারলাম। এই মৌলিক লজিক গেটের অ্যান্ড গেটের সাথে যখন আমি এই নট গেটটা লাগিয়ে দেব, এই অ্যান্ড এর সাথে নট গেট যখন যুক্ত করে দেব, তখন আরেকটা গেটের তৈরি হয়, সেটার নাম হচ্ছে ন্যান্ড। আমরা এখানে ন্যান্ড গেটটা দেখতে পাচ্ছি, এ ইনপুট বি ইনপুট এবং তার সাথে এই অ্যান্ড গেটের সাথে একটা নট গেট লাগানো হলো, ফলে এ বি বার হলো। এটাকে আমরা নট বলি। নটকে আমরা এই লম্বা উপরে দাগ দিলে এটাকে আমরা নট বলে থাকি। এটাকে আবার এই ধরনের বামে একটা চিহ্ন দিয়েও বোঝানো যায়, যেটাকে আমরা বলি প্রাইম। প্রাইম এবং নট একই জিনিস, তবে এখানে এভাবে বার ব্যবহার করাটাই যুক্তিযুক্ত, আর প্রাইম ব্যবহার করতে হলে এখানে দুটো প্রাইম দিতে হবে। এই নটটাকে আমরা আবার আরেকটু সুন্দরভাবে করতে পারি। এই পুরোটা এত বড় না করে জাস্ট এই বৃত্তটা দিয়েও এটাকে তৈরি করা যায়, অর্থাৎ এটাও ন্যান্ড গেট, এটাও ন্যান্ড গেট। এটা পুরনো প্রক্রিয়ায়, এটা আধুনিক প্রক্রিয়ায়। এটা হচ্ছে ন্যান্ড গেট। এবার আসি অর গেট। অর গেটে আমরা একটু আগেই বলেছি এটা যোগের স্বতঃসিদ্ধ, এবং সেটার সাথে যখন আমি এই নট গেটটা যুক্ত করে দেব, এই অর এর সাথে নট, তখন এটা হয়ে যায় নর গেট। আমরা এখানে দেখতে পাচ্ছি নটটা যুক্ত করা হলো অর এর সাথে, ফলে এ প্লাস বি হোল বার হয়ে গেল। হোল বার মানে নট হলো। এটাকে আমরা আধুনিক এভাবে করেও করতে পারি। এবার আসি এই তিনোটা গেট মিলে, অ্যান্ড অর নট, তিনোটাকে মিলে আরেকটা নতুন গেট তৈরি হয়, যাকে আমরা বলি এক্সঅর গেট। এক্সঅর গেটটা কিরকম? প্রথমে অর এর চিহ্নটা থাকবে, তার আগে একটি এরকম দাগ দেওয়া থাকে, ফলে বুঝে নিতে হয় এটা একটা অতিরিক্ত বিষয়, অর্থাৎ এক্স তার সাথে অর, এক্সঅর। আসলে এর মানে শুধু অর বোঝাচ্ছে না, এটার সাথে অ্যান্ড অর নট তিনোটাকে বোঝাচ্ছে। আমরা একটু পরে লজিক গেট আলোচনার মধ্যে এটার বিশ্লেষণ বুঝতে পারবো। তাহলে এখানে আমি এ বি মাঝখানে একটা গোল বৃত্ত দিয়ে ভিতরে যোগ চিহ্ন দিয়েছি, এই চিহ্নটাকেই বলে এক্সঅর। তাহলে এ এক্সঅর বি। আমি এভাবে করে জিনিসটা ড্রয়িং করতে পারি, আবার এভাবেও করে পারি। যেমন দেখো এখানে ভিতরে দাগ একসাথে দিয়ে দেওয়া হয়েছে, আর এদিকে খালি আছে, দুটাই সঠিক। তার সাথে যদি আমি নট যুক্ত করি, তখন এটা হয়ে যায় এক্স নট। তাহলে আমরা এক্সঅরে কি কি পেলাম? অ্যান্ড অর নট, তিনটার সমন্বয়ে হয় এক্সঅর। আর এক্স নট কিভাবে পেলাম? এক্সঅরের সাথে নট। এবং এটাকে আমরা আধুনিক এই প্রক্রিয়ায় করতে পারি। আমি এইগুলো সম্পর্কে একটু সংক্ষেপ ধারণা দিয়ে একটু পরে আমরা ব্যাপক ধারণা পাবো। নট গেটের ক্ষেত্রে ট্রুথ টেবল, ট্রুথ টেবল মানে সত্যক সারণী, অর্থাৎ এটার ইনপুট এবং আউটপুট আমি যে সারণী দ্বারা বুঝতে পারি বা প্রকাশ করতে পারি, সেই সারণীকে আমরা বলি ট্রুথ টেবল। অর্থাৎ এই দ্বারা বোঝানো হচ্ছে এখানকার এর ইনপুট যদি আমি এখানে 0 দেই, এই আউটপুটটা আমি 1 পাবো। আবার এ যদি আমি 1 দেই, আউটপুটটা আমি 0 পাবো। এটাই এই সারণী দ্বারা এটার কার্যক্রম বুঝিয়ে দেওয়া হলো, এবং এটাকে আমরা বলি ট্রুথ টেবল।
ঠিক একইভাবে এই সকল লজিক গেটের জন্য আমরা এখানেও ট্রুথ টেবল দেখতে পাচ্ছি। যেমন এখানে দুই চলক এ এবং বি, এই দুই চলক, এখানে সবগুলো আমি দুই চলক দেখিয়েছি। এটা 3 চলকে হয়, 4 চলক, 5 চলক, 10 চলক, যত প্রয়োজন। কিন্তু এটা সবসময় হয় এক চলকে। নট গেট কখনো একের অধিক হয় না, ইনপুট কখনো একের অধিক হয় না, কিন্তু এগুলোতে একের অধিক, অবশ্যই একের অধিক, একটা দিয়ে সাধারণত আমরা এগুলো ব্যবহার করি না। তা আমরা এখানে অ্যান্ড গেটের সাথে কি দেখতে পাচ্ছি, আমরা দুই চলকে আমরা এখানে এ এবং বি যদি 0 0 হয় তাহলে আউটপুট হবে 0। অর্থাৎ এখানে যদি আমি একটা 0 পাঠাই, এখানে একটা 0 পাঠাই, তাহলে আমি সেটার আউটপুট পাবো 0। এভাবে এ এবং বি এর ইনপুট, একটার ইনপুট 0 আর একটার ইনপুট 1 হলে সেটাও 0। অর্থাৎ যে কোনো একটা 0 ইনপুট হলেই, যেমন এখানে 0 আছে, এখানে 0 আছে, এখানে 0 আছে, যে কোনো একটা ইনপুট 0 হলেই 0। এটা হচ্ছে অ্যান্ড গেটের নিয়ম। আর কোনো 0 না থাকলে এটা 1 হয়ে যায়। আর যেহেতু এই অ্যান্ড গেটের সাথে আমি নট গেটটা যুক্ত করি, সেজন্য অবশ্যই অ্যান্ড গেটের বিপরীত হবে ন্যান্ড গেট। অর্থাৎ এখানে 0 থাকলে 1, 1 থাকলে 0। অর্থাৎ এটা আমি এভাবে বলতে পারি, অ্যান্ড গেট হলো যেটার ইনপুট যে কোনো একটা 0 থাকলে আউটপুট 0 হয়, নতুবা 1 হয়, তাকে আমরা বলি অ্যান্ড গেট। আর ন্যান্ড গেট কি বলতে পারি, যেটার ইনপুট যে কোনো একটি 0 হলে আউটপুট 1 হয়, অন্যথায় 0 হয়, তাকে আমরা বলি ন্যান্ড গেট। এবার আসি অর গেট। অর গেটে আমরা দেখতে পাচ্ছি এ বি, এই এ এবং বি এর ইনপুট যদি আমি 0 0 দেই, আউটপুট হবে 0। আর একটা 0 এবং একটা 1 দিলে আউটপুট হবে 1। এরকম যে কোনো একটা, যদি এখানে 1, এখানে 1, এখানে 1 আছে, যে কোনো একটা 1 থাকলে এখানে 1 হয়, আর যদি কোনো 1 না থাকে 0 হয়। এটা হচ্ছে অর গেটের নিয়ম, অর্থাৎ যোগের নিয়ম। আর নর গেটটা তার ঠিক বিপরীত, যেহেতু সেটা নট বোঝায়, নট মানে উল্টানো, বিপরীত, তাহলে এখানে যা থাকবে নরে তার বিপরীত থাকবে। অর্থাৎ আমরা এটার সংজ্ঞাতে বলতে পারি, যে গেটের ইনপুট যে কোনো একটি 1 হলে আউটপুট 1 হয়, বাকি ক্ষেত্রে 0 হয়, তাকে আমরা বলি অর গেট। আর নর গেট কোনটা বলবো, যে গেটের ইনপুট যে কোনো একটি 1 হলে আউটপুট 0 হয়, বাকি ক্ষেত্রে 1 হয়, তাকে আমরা বলি নর গেট। এবার আমরা XOR এর ক্ষেত্রে যাই। XOR এর মধ্যে নিয়ম হচ্ছে, এই দেখা যাচ্ছে এ বি, এ বি, আমি এ তে 0 এবং বি তে 0 পাঠালে আউটপুট হবে 0। আবার যদি এ তে 1, বি তেও 1 পাঠাই, এই যে নিচে দেখা যাচ্ছে 0। কিন্তু আমি যদি এগুলোকে আমরা বলি জোড়, 0 0 জোড়, 1 এ 1 এ জোড়, জোড় হলেই 0। আর জোড় যদি না হয়, যেমন 0 1 কখনো জোড় হতে পারে না, 1 0 জোড় হতে পারে না, সেক্ষেত্রে 1। এটা ধর্ম XOR, XOR এর সংজ্ঞাটাই তাই। তাহলে যে গেটের ইনপুট জোড় সংখ্যক 0 বা 1 হলে আউটপুট 0 হয়, বাকি ক্ষেত্রে 1 হয়, তাকে XOR গেট বলে। আর XNOR টা তার বিপরীত। তাহলে XNOR আমি বলতে পারি, যে গেটের ইনপুট জোড় সংখ্যক 0 বা 1 হলে আউটপুট 1 হয়, বাকি ক্ষেত্রে 0 হয়, তাকে XNOR গেট বলে। আশা করি আমরা এই ডায়াগ্রাম দ্বারা মোটামুটি বুঝতে পারলাম। এরপরে আমরা দেখব বুলীয় স্বতঃসিদ্ধ, এরপর লজিক গেট। এখন দেখছি আমরা বুলীয় স্বতঃসিদ্ধ। আমরা জানি বুলীয় স্বতঃসিদ্ধ হলো যেই নিয়মে আমরা লজিক গেটগুলো তৈরি করি, অর্থাৎ বুলিয়ান অ্যালজেব্রায় যে নীতি অনুসরণ করা হয় সেটাকে আমরা বলি বুলীয় স্বতঃসিদ্ধ। আমরা জানি বুলিয়ান অ্যালজেব্রার মৌলিক নীতি হচ্ছে দুইটি, একটি হচ্ছে গুণের স্বতঃসিদ্ধ আর একটা হচ্ছে যোগের স্বতঃসিদ্ধ। গুণের স্বতঃসিদ্ধের জন্য আমরা অ্যান্ড গেট ব্যবহার করি, আর যোগের স্বতঃসিদ্ধের জন্য আমরা অর গেট ব্যবহার করি। আর বুলিয়ান অ্যালজেব্রায় মৌলিক ক্রিয়া হচ্ছে তিনটি, কাজ হচ্ছে তিনটি, একটা হচ্ছে অ্যান্ড, একটা অর আর একটা নট। তাহলে আমরা বুলিয়ান অ্যালজেব্রায় মৌলিক নীতির আলোকে যে স্বতঃসিদ্ধ আছে, গুণ এবং যোগের ক্ষেত্রে যে নীতি, তাকে আমরা বলি বুলীয় স্বতঃসিদ্ধ বা বুলিয়ান পস্টুলেট। সেটা নিয়ে এখন আলোচনা করছি।
বা বুলিয়ান পোস্টুলেট বা বুলীয় স্বতঃসিদ্ধ। স্বতঃসিদ্ধ বলতে আমরা যা দিয়ে যা করি এটা হচ্ছে সাধারণ বাংলা ভাষায় যা বলা হয়। আর এখানে বুলীয় স্বতঃসিদ্ধ হচ্ছে জর্জ বুলিয়ান অ্যালজেব্রায় যে নির্ধারিত নিয়ম দিয়েছেন সেই নিয়মগুলোকে আমরা বলি বুলীয় স্বতঃসিদ্ধ। অর্থাৎ জর্জ বুলিয়ান অ্যালজেব্রায় গুণ ও যোগের ক্ষেত্রে যে নীতি অনুসরণ করেছেন সেটি হচ্ছে বুলীয় স্বতঃসিদ্ধ। প্রথম বুলীয় স্বতঃসিদ্ধটি হচ্ছে গুণের স্বতঃসিদ্ধ। গুণের স্বতঃসিদ্ধ মানে গুণ করার নিয়ম, অর্থাৎ মাল্টিপ্লিকেশন পোস্টুলেট। এটা আমরা অ্যান্ড গেটে ব্যবহার করি। অ্যান্ড গেটে ব্যবহৃত স্বতঃসিদ্ধটি হচ্ছে গুণের স্বতঃসিদ্ধ। এটার সংজ্ঞাটি হলো বুলিয়ান অ্যালজেব্রায় গুণের ক্ষেত্রে যে নিয়ম অনুসরণ করে তাকে গুণের স্বতঃসিদ্ধ বলে। এটি অ্যান্ড গেটে ব্যবহৃত হয়। তাহলে এটার নিয়মটা কিরকম? এটার নিয়ম হচ্ছে আমি ধ্রুবক দিয়ে দেখাই। 0 এর সাথে 0 গুণ করলে আউটপুট হবে 0। 0 এর সাথে 1 গুণ করলে আউটপুট হবে 0। 1 এর সাথে 0 গুণ করলে আউটপুট 0, আর 1 এর সাথে 1 গুণ করলে আউটপুট 1। এখানে এটাকে এ হিসাবে বিবেচনা করা হচ্ছে, এটাকে বি, এভাবে। এই গেল আমাদের গুণের স্বতঃসিদ্ধ। এবার আসি যোগের স্বতঃসিদ্ধ। 2 নম্বর হচ্ছে যোগের স্বতঃসিদ্ধ। যোগের স্বতঃসিদ্ধ আমরা কোথায় ব্যবহার করি? আমরা অর গেটে ব্যবহার করি। তাহলে যোগের স্বতঃসিদ্ধ জিনিসটা কি? বুলিয়ান অ্যালজেব্রায় যোগের ক্ষেত্রে যে নিয়ম অনুসরণ করে তাকেই বলে যোগের স্বতঃসিদ্ধ। এটি অর গেটে ব্যবহৃত হয়। এবং এটার নিয়মটা কিরকম আমি ধ্রুবক দিয়ে দেখাচ্ছি। বুলীয় ধ্রুবক 0 প্লাস 0 ইকুয়াল টু 0, 0 প্লাস 1 ইকুয়াল টু 1, 1 প্লাস 0 ইকুয়াল টু 1, 1 প্লাস 1 ইকুয়াল টু 1। তাহলে এখানে আমি ইনপুট এ বি চলক দেখালাম। এই গেল আমাদের গুণের স্বতঃসিদ্ধ এবং যোগের স্বতঃসিদ্ধ। এগুলো থেকে একটা বিপরীতার্থক স্বতঃসিদ্ধ আছে, সেটাকে আমরা বলি পূরক। আরেকটি আছে সম্পর্কের নীতি, যাকে আমরা বলি দ্বৈত নীতি। তাহলে আমরা 3 নম্বরে আলোচনা করব দ্বৈত নীতি। দ্বৈত নীতি ইংরেজিতে আমরা বলি ডুয়ালিটি প্রিন্সিপাল। DUALITY, ডুয়ালিটি প্রিন্সিপাল। অর্থাৎ অ্যান্ড এবং অরের ক্ষেত্রে বুলিয়ান অ্যালজেব্রায় যে সম্পর্কের নীতি অনুসরণ করে তাকে বলে দ্বৈত নীতি। এক্ষেত্রে অ্যান্ড অরের সাথে বিনিময় হবে, অ্যান্ডের জায়গায় অর হবে, অরের জায়গায় অ্যান্ড হবে। সেই ধরনের যে নীতি তাকে আমরা বলি দ্বৈত নীতি। এখানে আবার 0 থাকলে 1 হয়, 1 থাকলে 0 হয়, অর্থাৎ 0 এবং 1 এর মধ্যেও বিনিময় হয়। এই বিনিময় হয় বলেই এটিকে আমরা বলি দ্বৈত নীতি। যেমন আমি এখন মৌলিক উপপাদ্য থেকে কিছু দ্বৈত নীতি দেখাচ্ছি। অনেকগুলো উপপাদ্য আছে, আমরা পর্যায়ক্রমে দেখছি। এখন আগে দেখব আমরা মৌলিক উপপাদ্য নিয়ে। মৌলিক অর্থাৎ বুলিয়ান অ্যালজেব্রার উপপাদ্য। প্রথমে আমি চলক দিয়ে লিখছি, এর সাথে 0 গুণ করলাম, a ইন্টু 0 ইকুয়াল টু হলো 0। তাহলে এটিকে যদি আমি ডুয়ালিটি হিসেবে লিখি তাহলে কি হবে? এই গুণটা হয়ে যাবে যোগ, গুণের জায়গায় যোগ, যোগের জায়গায় গুণ, 0 এর জায়গায় 1, 1 এর জায়গায় 0।
তাহলে এটা হবে এই গুণের জায়গায় হয়ে গেল প্লাস, জিরোর জায়গায় হয়ে গেল 1, ইকুয়াল হলো 1। এটাই হচ্ছে দ্বৈত নীতি, মানে অ্যান্ডের জায়গায় অরের জায়গায় অ্যান্ড, জিরোর জায়গায় 1, 1-এর জায়গায় 0। আমরা এইভাবে করে, এটাও সঠিক, এটাও সঠিক। এটাই হচ্ছে দ্বৈত নীতি। এই ধরনের আরও আছে, যেমন আমি এর সাথে 1 গুণ করলাম, এটা ফলাফল হবে 1, একে রাখলাম বরাবর, আমরা এটাকে অর গেট করে দিলাম, 1টাকে 0 করে দিলাম, তাহলে ফলাফল হলো 1। তাহলে এখানেও ফলাফল 1, এখানে ফলাফল 1। এগুলো চলক কিন্তু পরিবর্তন হয় না, ধ্রুবকটা পরিবর্তন হয়। এবার আমরা দিচ্ছি a ডট a ইকুয়াল হলো a। তাহলে এটার দ্বৈত নীতি কি হবে? এটার দ্বৈত নীতি হবে a প্লাস a ইকুয়াল a বরাবরই। তারপরে দিচ্ছি a ইন্টু a বার, a বার মানে a প্রাইম। এটাকে আমরা এভাবেও দিতে পারি। তো সাধারণত আমরা উপরে এরকম দাগ দিয়ে দেই, এটাকে বলি a নট বা a প্রাইম বা a কমপ্লিমেন্ট। এটা হবে ফলাফল 0। এবার দ্বৈত নীতিতে এটা কেমন হয়? এটা হবে a প্লাস a বারের জায়গায় আমি করে দিলাম, a বার বরাবরই রাখলাম, ফলাফল আসবে 0 এর জায়গায় 1। আগেই বলেছি 0 থাকলে 1, এই যে 0 থাকলে 1, 0 থাকলে 1। এটাই হচ্ছে দ্বৈত নীতি। তাহলে আমরা এখানে দেখলাম মৌলিক উপপাদ্য, বা এগুলো হলো মৌলিক উপপাদ্য বা বেসিক থিওরেম। এই হলো দ্বৈত নীতির বেসিক থিওরেমগুলো, যেখানে আমরা দেখতে পাচ্ছি এখানে 0 আছে, এখানে 1 হয়ে গেল, এখানে 0 আছে, এটা 1 হয়ে গেল, এখানে অ্যান্ড গেট আছে, এটা অর গেট হয়ে গেল, এটা অ্যান্ড গেট অর গেট, অ্যান্ড গেট অর গেট, অ্যান্ড গেট অর গেট। কিন্তু চলকে কোনো পরিবর্তন হবে না, শুধুমাত্র ধ্রুবকে পরিবর্তন হবে এবং অ্যান্ড গেট অর গেট, অর গেট অ্যান্ড গেট হয়ে যাবে। এবার বাকি উপপাদ্যগুলো বা এরপরের যেগুলো আছে মৌলিক উপপাদ্যের পরে, এখন আমরা সেগুলো দেখছি। এরপরে হচ্ছে বিনিময় উপপাদ্য নাম্বার 2, বিনিময়। প্রথমেরটা গেল বেসিক, এটা হচ্ছে বিনিময়। বিনিময় উপপাদ্য বা কমিউটেটিভ থিওরেম। বিনিময় হচ্ছে এরকম, a প্লাস বি ইকুয়াল হলো বি প্লাস এ, অর্থাৎ এটা একটা অপরের বিনিময় হলো। এটিকে দ্বৈত নীতিতে কিরকম দাঁড়ায়? আমরা বরাবরই লিখলাম, প্লাসের জায়গায় ইন্টু দিয়ে দিলাম, অর্থাৎ অ্যান্ড গেট দিয়ে দিলাম, ইকুয়াল বি ইন্টু এ হবে। এটাই হলো বিনিময় উপপাদ্য। এরপরে 3 নাম্বার হচ্ছে বিভাজন বা বিভাজন উপপাদ্য বা ডিস্ট্রিবিউটেড থিওরেম। বিভাজন উপপাদ্যের মধ্যে কিরকম আছে আমরা একটু দেখি। a ডট বি a ইন্টু বি প্লাস সি, এটা সমান হবে a ডট বি প্লাস a ডট সি। এগুলো ধীরে ধীরে তোমাদের ধারণায় নিয়ে আসতে হবে। এটিকে যদি আমি এখন উল্টাই এবং এটিকে যখন উল্টাবো তখন কি হবে? a এখানে অ্যান্ড গেট আছে, হয়ে যাবে অর গেট, বি প্লাস সি আছে, হয়ে যাবে বি ইন্টু সি, ইকুয়াল ইকুয়াল, এ ইন্টু বি আছে, হয়ে যাবে এ প্লাস বি, ব্র্যাকেট দিয়ে দেবো যেহেতু দুইটা একই জিনিস, একটা অংশ বোঝাচ্ছে।
আর এটা প্লাস আছে, এটা হয়ে যাবে ইনটু। আচ্ছা, তারপরে এসি, এটা হবে এ প্লাস সি। অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে যেগুলো অর গেট আছে সেগুলো অ্যান্ড গেট হয়ে গেল, অ্যান্ড গেটগুলো অর গেট হয়ে গেল। এইটা হচ্ছে বিভাজন উপপাদ্য। এরপরে 4 নম্বর হচ্ছে অনুষঙ্গ উপপাদ্য বা অ্যাসোসিয়েটিভ থিওরেম। এটা কি আমরা দেখি অনুষঙ্গ। আমি দিলাম এ প্লাস বি প্লাস সি, এটাকে আমরা লিখতে পারি এ প্লাস বি প্লাস সি। এগুলো খুব সহজ বিষয়। এটিকে যদি আমি দ্বৈত নীতি ডুয়ালিটি প্রিন্সিপালে পাঠাই তাহলে হবে এ ডট বি প্লাস বি ইন্টু সি ইকুয়াল এ ডট বি ইন্টু সি। অর্থাৎ অর গেটগুলো এন্ড গেট হয়ে গেল। নাম্বার 5 শোষণ উপপাদ্য। নাম্বার 5 হচ্ছে শোষণ উপপাদ্য বা অ্যাবজর্পশন থিওরেম। এটা কি এ প্লাস এ বি, এটাকে আমরা ফলাফল পাবো এ, এবং এটিকে যদি দ্বৈত নীতিতে আমরা রূপান্তর করি তাহলে আমরা পাচ্ছি এ বরাবরই রইল, প্লাস এটা ইন্টু হয়ে গেল, এ ইন্টু বিটা হয়ে গেল এ প্লাস বি। অর্থাৎ এখানে কিছু না থাকা মানে ইন্টু থাকা, এটা তো গুণ বোঝাচ্ছে, সমান এক। এ হচ্ছে শোষণ উপপাদ্য। তাহলে আমরা মোট কয়টা উপপাদ্য পেলাম? 5টা। সর্বশেষ হচ্ছে ডি মর্গানস থিওরাম। ডি মর্গান থিওরাম, THEOREM থিওরাম। বাংলায় বলি আমরা ডি মর্গানের উপপাদ্য। এখানে আমরা দুটো উপপাদ্য পাই। এটা বরাবরের মতো আমরা ডুয়ালিটি প্রিন্সিপালের মধ্যে পাবো। যেমন প্রথমটি হচ্ছে এ প্লাস বি হোল বার ইকুয়াল এ বার ইন্টু বি বার। এই প্লাসটা ইন্টু হয়ে গেল, অর্থাৎ অর গেটটা অ্যান্ড গেট হয়ে গেল। আর সেটিকে উল্টিয়ে দিলে এ প্লাস বিটা হয়ে গেল এ ডট বি হোল বার ইকুয়াল এ বার ইন্টু বি বারটা হয়ে গেল এ বার প্লাস বি বার। তাহলে এতক্ষণে আমরা এই 6টা উদাহরণের মাধ্যমে, উপপাদ্যের মাধ্যমে আমরা দ্বৈত নীতিটা বুঝতে পারলাম। অর্থাৎ দ্বৈত নীতি দ্বারা আমরা বুঝি অ্যান্ড গেটকে অর গেটে বিনিময় করা এবং জিরোকে ওয়ানের সাথে বিনিময় করা। এই ধরনের উপপাদ্যগুলোকে আমরা বলি, এই ধরনের স্বতঃসিদ্ধকে আমরা বলি দ্বৈত নীতি। যখন একটি সার্কিট তৈরি করা হয়, লজিক সার্কিটগুলোর মধ্যে সমন্বয় কার্যক্রমে সহজ সমাধান পাওয়ার জন্যে এই দ্বৈত নীতি অনুসরণ খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা এখানে বুলিয়ান অ্যালজেব্রা যত কাজ করব, দ্বৈত নীতির সেখানে ব্যাপক ব্যবহার আছে। এবার আমরা দেখছি, আমরা এতক্ষণ পর্যন্ত দ্বৈত নীতি আলোচনা করেছিলাম। বুলীয় স্বতঃসিদ্ধের মধ্যে সর্বশেষ স্বতঃসিদ্ধ হচ্ছে বুলীয় পূরক। এখন আমরা সেই পূরক দেখছি। নাম্বার 4 পূরক। পূরককে আমরা বলি কমপ্লিমেন্ট। এটা আমরা নট গেটে ব্যবহার করি। নট গেট বুলিয়ান অ্যালজেব্রায় যে বিপরীত নীতি অনুসরণ করা হয় তাকে আমরা বলি
কমপ্লিমেন্ট বা পূরক। অর্থাৎ আমার ইনপুট যদি এ হয়, ইনপুটের বিনিময় হবে এবার, আর এবারের বিনিময় হবে এ। জিরোর ক্ষেত্রে হবে ওয়ান, ওয়ানের ক্ষেত্রে হবে জিরো। এই বিপরীত নীতিটাই হচ্ছে পূরক বা কমপ্লিমেন্ট। অর্থাৎ এখানে এর বিনিময় হবে এবার দিয়ে, আর এবারের বিনিময় হবে এ দিয়ে। আবার জিরো এর বিনিময় হবে ওয়ান দিয়ে, ওয়ানের বিনিময় হবে জিরো দিয়ে। আশা করি আমরা বুঝতে পারলাম। আমরা যখন বুলিয়ান অ্যালজেব্রা আগামী ক্লাসে করব তখন আরও এগুলো ব্যাপকভাবে বুঝতে পারব। এবার আমরা দেখব মিন টার্ম সংখ্যা। আমরা এতক্ষণ করলাম বুলীয় স্বতঃসিদ্ধ, এখন করছি আমরা মিন টার্ম সংখ্যা বা মিন টার্ম নাম্বার। মিন টার্মের বাংলা হচ্ছে মধ্যক বা মধ্যম বা অন্তর্বর্তী, অন্তর্বর্তী সংখ্যা। আমরা যেহেতু একটু পরে ডিজিটাল ডিভাইস করব, আমাদের ডিজিটাল ডিভাইসের সত্যক সারণী বা ট্রুথ টেবল করার ক্ষেত্রে এই মিন টার্ম সংখ্যাটা জানা গুরুত্বপূর্ণ। এছাড়াও মিন টার্ম থেকেও আমরা বিভিন্ন ধরনের এমসিকিউ টাইপ প্রশ্ন পেয়ে থাকি, সেই জন্য মিন টার্ম সংখ্যাটা জানা প্রয়োজন। মিন টার্ম সংখ্যা বলতে আমি যে কয়টা চলক ব্যবহার করব, সেই কয়টা চলকে কয়টা পর্যন্ত সংখ্যা হতে পারে, সেই সংখ্যার অন্তর্বর্তী পরিমাণটিকে আমরা বলি মিন টার্ম সংখ্যা। যেমন আমি এভাবে লিখছি, মনে করি 1 2 4 8। আমরা নাম্বার সিস্টেমে এই পজিশনগুলো শিখেছিলাম। এইভাবে করে 16 32 64 128 এভাবে যেতে থাকে। মনে করি আমি 4টি পর্যন্ত নিলাম। এই 4টি পজিশনের জন্য আমি নাম দিলাম এ বি সি ডি। আচ্ছা, এখানে নাম দিই এ বি সি ডি, ধ্রুবক, সরি, এই চলক, 4টি চলক নাম দিলাম। এখন আমরা জানি যে এইগুলো দিয়ে আমরা পজিশন সহ সংখ্যা গঠন করি বাইনারিতে। তো প্রথম বাইনারি সংখ্যা হচ্ছে 0। তাহলে এই 4 চলকে 0 এর মান কত হবে? 0ই হবে। আর 1 হবে এই 1, যেটা আমরা সংখ্যা পদ্ধতিতে করেছিলাম। আর 2 এর জন্য কোনটা নেব? এখান থেকে দেখে দেখে 2 এর জন্য 2 দাগ দেব, বাকিটা 0। এভাবে 3, এই 3, বাকিটা 0। এভাবে 4, এই 4, বাকিটা 0। এভাবে 5, এই 4 এবং 1 5, 6 4 এবং 2 6, 7 4 2 1 7 হলো, 8 এই 8 হলো। এভাবে 9, এই 1 9 8 এবং 1 9। এভাবে 10 8 এবং 2 10। এখানে হচ্ছে না, এখনো শেষ হয়নি। আমরা আবার ওইটা লিখছি 1 2 4 8 এ বি সি ডি। 10 এর পরে 11, 11 হবে 8 9 10 11। এইভাবে 12 হবে 8 4 12 12। 13 হলো 8 4 12 এবং 1 13। 14 8 4 2 14। 15 8 4 2 1 15। 16 কি আমাদের এটা সম্ভব না? 16 হলে আমার আরেকটা পজিশন প্রয়োজন বা আরেকটি চলক প্রয়োজন। সুতরাং আমরা এখানে দেখতে পাচ্ছি 4 চলকের ক্ষেত্রে, 4টি চলকের ক্ষেত্রে তার অন্তর্বর্তী সংখ্যা হয় 0 থেকে 15 সমান 16টি। অর্থাৎ আমাদের উত্তর হচ্ছে 4 চলকে মিন টার্ম সংখ্যা 0 থেকে 15 সমান 16টি। আশা করি এটা আমরা বুঝতে পেরেছি। এখন আমরা দেখব 3 চলকে মিন টার্ম সংখ্যা। আমরা এটা মুছে দিলাম। এবার 3 চলকে মিন টার্ম সংখ্যা আমরা লিখলাম 1 2 4। 8 হলে তো 4 চলক হয়ে যায়। 3 চলকের জন্য আমি নাম দিলাম এবিসি।
জিরো সংখ্যা সবগুলো জিরো হয়ে গেল। 1 এর জন্য এই 1, বাকিটা জিরো। 2 এর জন্য এই 2, বাকিটা জিরো। 3 এর জন্য এই 3, বাকিটা জিরো। 4 এ দাগ দিলাম। 5 4 এবং 1, 6 4 এবং 2, বাকিটা জিরো। 7 4 2 এবং 1, এই তিনটা। তাহলে আমরা এখানে 0 1 2 3 4 5 6 7 মোট কয়টা পেলাম? 0 থেকে 7 পর্যন্ত 8টি। তাহলে আমাকে প্রশ্ন করা হলো 3 চলকে মিন টার্ম সংখ্যা কয়টি? আমি বলবো 0 থেকে 7 সমান 0 থেকে 7 পর্যন্ত মোট 8টি। এগুলো এক একটা সংখ্যা। এবার আমরা 2 চলকে দেখি। 1 2, নাম দিলাম এ এবং বি। প্রথম 0 সংখ্যা 0, 1 এর জন্য এই 1, 2 এর জন্য এই 2, 3 এর জন্য এই 3। তাহলে কয়টা হলো? 1 2 3 4। তাহলে 0 থেকে 3 পর্যন্ত মোট 4টি। এটা হচ্ছে 2 চলকে মিন টার্ম সংখ্যা। তা আশা করি আমরা বুঝতে পারলাম এগুলো প্রত্যেকটা এক একটা সংখ্যা। যেমন এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, আর এটা হচ্ছে পুরোটা মিলেও 0, এভাবে 1 2 3 4 5 6 and 7। আচ্ছা, এগুলো দিয়ে আমরা কিভাবে ট্রুথ টেবল তৈরি করি? আমরা এই কাজটা করি মূলত ট্রুথ টেবল করার জন্য। আমরা 3 চলক এবং 2 চলক এই দুই ধরনের কাজেই বেশিরভাগ করে থাকি। তাহলে আমি এটা দিয়ে কিভাবে ট্রুথ টেবলটা বানাচ্ছি একটু ভালো করে খেয়াল করো। আমি এটা মুছে দিলাম, শুধু সংখ্যাগুলো রাখলাম। এবার সুন্দরভাবে এই চলকগুলোকে একটা বক্সে বন্দি করলাম, টেবলের সারণীর মধ্যে বন্দি করে দিলাম। এবার আরেকটা এরকম দাগ টানলাম। তাহলে এটা নামকরণ হয়ে গেল। এগুলো এবার সুন্দর করে এইভাবে করে গুছিয়ে দিলাম। টেবলের জন্য আমি রো টেনে দিলাম, ব্যাস হয়ে গেল টেবল। আর এটা হচ্ছে আমার ফলাফল। আমরা যে লজিক সার্কিট করব সেই লজিক সার্কিটটার ইনপুট এবং আউটপুট তথ্যটা আমরা এই সারণীতে উপস্থাপন করি। এক্ষেত্রে এটি যদি অ্যান্ড গেট হয় তখন এ ডট বি ডট সি লিখব। এভাবে করে অর গেটের ক্ষেত্রে অর গেটে যেটা হয় সেটা, এভাবে ন্যান্ড, নর, এক্সর, এক্স নর, এভাবে করে আমরা সারণীতে উপস্থাপন করে থাকি। যেহেতু আমি কোনো গেট এখানে উল্লেখ করি নাই, তাই ফলাফল হিসেবে আমি ওয়াই লিখলাম। আচ্ছা, তাহলে 2 চলকের সংখ্যা কত হবে? 2 চলকের ক্ষেত্রে দিলাম আমি এই দাগ দিলাম, এই দাগ দিলাম, এই দাগ। এটা হচ্ছে ফলাফলের জন্য। ব্যাস হয়ে গেল। এই হচ্ছে 2 চলকের মিন টার্ম সংখ্যার সমন্বিত ট্রুথ টেবল। আমরা 1 2 4 এটা না লিখলেও চলে যদি আমাদের জানা থাকে। যদি জানা না থাকে আমরা লিখে নেব। আশা করি আমরা একটু আগে যে টেবল দেখেছিলাম ডিজিটাল ডিভাইসের ডায়াগ্রামের মধ্যে, এটা তাই আমরা সেখানে 2 চলকে দেখেছিলাম, 3 চলক এটা আমরা আশা করি বুঝতে পারলাম। এবার তোমরা কিভাবে এগুলো দ্রুততার সাথে করবে সেটাই আমি এখন দেখাচ্ছি। আমাকে 3 চলকের একটা ট্রুথ টেবল করতে হচ্ছে। আমি খুব সহজে সুন্দরভাবে এটাকে করতে পারি। কিভাবে? প্রথমে আমি এ বি, 3 চলক মানে এ বি সি দেওয়াটাই উত্তম, অথবা এক্স ওয়াই জেড দিতে পারো। ফলাফল হিসেবে আমি মনে করি ওয়াইকে নিলাম। আমরা একটু আগে জেনেছি 3 চলকের মিন টার্ম সংখ্যা হচ্ছে 8টি, তাই আমি এখানে 8টি দাগ দেব। এখন আমি 8টি দাগ দিচ্ছি। 3 4 5 6 7 8 হয়ে গেল 8টি দাগ। আমি সুবিধার জন্য আমি এখানে 1 2 4 লিখে নিলাম, পজিশনটা লিখে নিলাম। প্রথম সংখ্যাটা কত? 0। 0 মানে এই তিনটাই 0 হবে। 0-র পরে কি আছে? 1। সংখ্যা তো 0 দিয়ে শুরু হয়, 0-র পরে হবে 1। এই 1-এ দাগ দিলাম, বাকিটা 0।
1 এর পরে 2, এই 2 তে ডাক দিলাম, বাকিটা 0। 2 এর পরে 3, 2 এবং 1 এ মিলে 3 হয়, বাকিটা 0। 3 এর পরে 4, এই 4 এ ডাক দিলাম, হয়ে গেল 4। 4 এর পরে 5, 4 এবং 1 এ 5, বাকিটা 0 দিলাম। 6, 4 এবং 2 এ 6, বাকিটা 0। 6 এর পরে 7, 4, 2, 1, 7 হয়ে গেল। এটা হচ্ছে 3 চলকের ট্রুথ টেবল। একইভাবে আমি এখন 2 চলকের ট্রুথ টেবল করব। একেবারে সহজ। এ বি, এখানে আমি ওয়াই দিলাম। এটা যেই লজিক গেট হবে সেটার জন্য আমি ফলাফল প্রক্রিয়া দেখাবো। আমি জানি 2 চলকে মিন টার্ম সংখ্যা হচ্ছে 4টি, 0 থেকে 3, তাই আমি 4টি দাগ দিয়ে দিলাম। আর এখানে দাগ দিয়েছি কয়টা? 8টি। আচ্ছা, 4টি দাগ দিয়ে দেওয়ার পরে এবার আমি 1, 2 ছোট করে লিখে নিলাম। আর জানা থাকলে তো অসুবিধা নেই, লেখার দরকার নেই। প্রথমে 0, তারপরে 1, এই 1, তারপরে 2, এই 2, তারপর 2 এর 1 এ 3, ব্যাস হয়ে গেল। তাহলে আমরা ট্রুথ টেবলটা বুঝতে পারলাম। তো ট্রুথ টেবল আমরা কেন ব্যবহার করি? লজিক গেটের ইনপুট এবং আউটপুটটা প্রদর্শন করার জন্য। এটাকে আমরা বলি ট্রুথ টেবল বা সত্য সারণী। এগুলো হচ্ছে ট্রুথ টেবল। আচ্ছা, এবার আমরা লজিক গেটে যাচ্ছি। আমাদের কাঙ্ক্ষিত কার্যক্রম লজিক গেট, সেখানে যাচ্ছি। লজিক গেট, এটাকে আমরা কি বলি আবার? লজিক সার্কিট। আবার কি বলি? যৌক্তিক বর্তনী বা যৌক্তিক সার্কিট। সার্কিটের বাংলা হলো বর্তনী। সার্কিট সম্পর্কে আমাদের আশা করি ধারণাটা অনেকটাই পরিষ্কার। তাহলে যৌক্তিক বর্তনী বা লজিক সার্কিট কাকে বলে? যে গেট যুক্তি নির্ভর সংকেতের প্রবাহ নিয়ন্ত্রণ করে তাকে আমরা বলি লজিক গেট। যেখানে যুক্তি নেই সেটা লজিক গেট নয়। আমরা এতক্ষণ যুক্তি অনেকগুলো আলোচনা করেছিলাম, স্বতঃসিদ্ধ নিয়ম আলোচনা করেছি। এগুলো সবগুলোই যুক্তি। এত হলে এত হবে, এত না হলে এত হবে না। অর্থাৎ এই ধরনের যৌক্তিক কার্যক্রম যেই গেট নির্বাহ করবে সেটাই হচ্ছে নিয়ন্ত্রণ করবে, সেটাই হচ্ছে লজিক গেট বা লজিক সার্কিট। এই লজিক সার্কিটকে আমরা সাধারণত মৌলিক লজিক সার্কিট বলি। মৌলিক লজিক সার্কিট হচ্ছে জর্জ বুলি যেটা প্রবর্তন করেছেন। জর্জ বুলি প্রবর্তিত মৌলিক নীতি হচ্ছে 2টা, আর মৌলিক ক্রিয়া হচ্ছে 3টা। মৌলিক ক্রিয়া কি কি? অ্যান্ড, অর, নট, গুণ, যোগ এবং উল্টানো বা পূরক। তাহলে আমরা দেখতে পাচ্ছি, এবং সেগুলোকে আমরা বলি কি? মৌলিক লজিক গেট। তাহলে লজিক গেট বলতে আমরা মূলত কোনটাকে বুঝি? মৌলিক লজিক গেট। মৌলিক লজিক গেট আমরা বাংলাতে এভাবে লিখতে পারি, অর্থাৎ বেসিক লজিক গেট। বেসিক লজিক গেট। এই বেসিক লজিক গেট হচ্ছে 3 প্রকার। নাম্বার 1 অ্যান্ড, নাম্বার 2 অর, এবং নাম্বার 3 হলো নট। এখন আমরা সেগুলোর ব্যাখ্যা দিচ্ছি। প্রথমে আসি অ্যান্ড গেট। অ্যান্ড অ্যান্ড গেটটা কিরকম আগে একটু দেখে ফেলি। অ্যান্ড গেটটা দেখতে এই ধরনের। আমি 2 চলকে করছি এ বি, 2টা রেখা টানলাম। এটা বৈদ্যুতীয় তার, যেটা আমরা ডিজিটাল ডিভাইসে ব্যবহার করি, আইসি গুলোতে ব্যবহার করি। সেটাতে আমি ঠিক এভাবে করে ডি এর মতো করে অঙ্কন করে দিলাম, তারপরে একটা দাগ টেনে দিলাম। ব্যাস, এই দুটো হচ্ছে ইনপুট, এটা হচ্ছে আউটপুট, এবং এটা হয়ে যাবে এ ইন্টু বি, যৌক্তিক গুণ। এটাই হচ্ছে অ্যান্ড গেট। তাহলে অ্যান্ড গেটের সংজ্ঞা কি? যে গেটের আউটপুট, এই আউটপুট ইনপুটের গুণফলের সমান তাকে অ্যান্ড গেট বলে। এক্ষেত্রে ইনপুট যে কোনো একটি 0 হলে আউটপুট 0 হয়, বাকি ক্ষেত্রে 1 হয়। সেটা আমরা বুঝবো ট্রুথ টেবলের মাধ্যমে।
আমি এখন ট্রুথ টেবলটা করছি। এ বি হবে আউটপুট এ বি। এই এ বিটা হচ্ছে ইনপুট, এটা হচ্ছে আউটপুট। তাহলে দুই চলকের মিন টার্ম সংখ্যা একটু আগেই শিখেছি চারটি। আমি চারটি দাগ দিলাম। প্রথম সংখ্যা 0, তারপরে 1, তারপর 2, তারপর 3। এখানে 0 0 হলে 0 হবে, যে কোনো একটা 0 থাকলেই 0। এখানে 0 আছে, এখানেও 0 দেখা যাচ্ছে, এই সংখ্যাটাও তো 0 আছে, 0। এই সংখ্যাতে কোনো 0 নাই, সুতরাং এটা 1 হবে। এটাকে আমরা বলি ট্রুথ টেবল। ট্রুথ টেবল। তাহলে এটা আমরা মিন টার্ম সংখ্যা দিয়ে এই সংখ্যাটা পূর্ণ করলাম। তাহলে আমি এখান থেকে দেখে দেখে করি। 0 0 যদি হয় এ বি, 0 এবং 0, তাহলে এটা ফলাফলটা কি হবে? 0ই হবে। আর 0 1, এই 0 1, তাহলে এটা যদি 1 করে দিই তাও 0। আবার এটা যদি 1 0 করি তাও 0, কিন্তু 1 1 করে দিলে এটা হয়ে যাবে 1। আশা করি এটা বুঝতে পারলাম। এবার আমাকে এটা দুই চলকে করতে দিল, এখন আমি মনে করি এটা 3 চলকে করব। আচ্ছা, আগে তাহলে এটা সংজ্ঞাটা একটু পরিষ্কার করি। তাহলে পূর্ণ সংজ্ঞা কি হবে? যে গেটের আউটপুট ইনপুটের গুণফলের সমান তাকে এন্ড গেট বলে। এক্ষেত্রে ইনপুট যে কোনো একটি 0 হলে আউটপুট 0 হবে, বাকি ক্ষেত্রে 1 হয়। এটা হচ্ছে এন্ড গেট। আচ্ছা, এবার আমি এটাকে 3 চলকে করব। তো 3 চলকে করাটার নিয়মটা কেমন? আমি 3টে দাগ দিলাম, 3টি সংযোগ রেখা আনলাম, তারপর এগুলোকে এভাবে গুছিয়ে নিলাম, সুন্দরভাবে গুছিয়ে নেব, নিয়ে এ গেট করে দিলাম, এ বি সি। এই হচ্ছে 3 চলকের এন্ড গেট। তাহলে 3 চলকের ট্রুথ টেবলটা কেমন হবে? 3 চলকের ট্রুথ টেবলটা হলো একটু বড় হবে, যেহেতু সেটি 3 চলকের। 3 চলকের ট্রুথ টেবলে আমরা মিন টার্ম সংখ্যা জানি কত? মিন টার্ম সংখ্যা হচ্ছে 8টি। তাই আমরা এখানে 8টি দাগ দিয়ে দিলাম। 4 5 6 7 এবং 8, 8টি দাগ দিয়ে দিলাম। প্রথমটা 0, আমরা না পারলে এখানে এটা লিখে দেব। 1 2, 2 এর পরে 3, এই 4, এই 5 6 and 7। এখানে আমি তোমাদের একটা, আমরা প্রায়শই যেই ভুলগুলো করি খুব তাড়াতাড়ি করার জন্য, সেটা সম্পর্কে একটু বলি। অনেকের ধারণা হচ্ছে আমরা এখানে 4টা 0 4টা 1, 4টা 2টা 0 2টা 1, এভাবে করে 1টা 0 1টা 1 লিখলে তো হয়। হ্যাঁ, এখানেও তাই দেখা যাচ্ছে। কিন্তু আমরা যদি সে অভ্যাসে অভ্যস্ত হয়ে পড়ি, তাহলে আমাদেরকে যদি এখান থেকে কয়েকটা সংখ্যা বাদ দিয়ে আমাদের কোনো কার্যক্রম দেয়, তখন আমরা একটু বিভ্রান্তিতে পড়ে যাব। আমাদের মনে হবে, তখন মনে হয় প্রশ্নটাই ভুল আছে। আসলে আমি ভুল পথে ছিলাম বলে, আমার পদ্ধতি ভুল ছিল বলেই আমি সেটাকে ভুল মনে করছি। তাই কখনো ওই ধরনের সংক্ষেপ পদ্ধতিতে আমাদের যাওয়া উচিত নয়। আমরা সবসময় সংখ্যা হিসাব করেই একটা একটা করে করব। তাহলে আমরা এইভাবে করে যদি অভ্যস্ত হয়ে পড়ি, তাহলে আমাদের কোনো ভুল হবে না। আমার প্রথম টার্গেট হচ্ছে আমার কাজটা নির্ভুল হতে হবে। আচ্ছা, তাহলে এখানে আমরা এখানেও 0 দেখতে পাচ্ছি, তাহলে এটা 0। এখানেও 2টা 0 আছে, এখানে 2টা 0 আছে, এখানে একটা 0 আছে। একটা 0 থাকলেই 0। এখানে একটা 0 আছে, এখানে একটা 0 আছে, এখানে কোনো 0ই নাই, তাহলে 1। এই হচ্ছে আমাদের এন্ড গেট। তাহলে আশা করি আমরা এন্ড গেট বিষয়টা বুঝতে পারলাম। এবার এন্ড গেটের আমি এখন একটি ব্লক ডায়াগ্রাম বা সুইচ সার্কিট তৈরি করব। দেখো, আমি একটা সার্কিট তৈরি করছি। যেমন এখানে পজিটিভ লাইন নিলাম, একটা নেগেটিভ লাইন নিলাম। পজিটিভকে একটু বড় দেখানো হয়, নেগেটিভকে একটু ছোট দেখানো হয়।
এইভাবে করে আমি দুটি তার নিয়ে আসলাম, এনে এইভাবে করে একটা সুইচ লাগালাম, আর একটা সুইচ দিলাম, একটা এ সুইচ আর একটা বি সুইচ। এভাবে করে এখানে একটা লাইট বানিয়ে দিলাম এবং এটার সাথে সংযোগ করে দিলাম। এটা একটা সুইচ সার্কিট। বা ব্লক ডায়াগ্রাম। এখানে +5 ভোল্ট যাচ্ছে, এখানে মাইনাস। দেখা যাচ্ছে এটাও জিরো, এটাও জিরো, অর্থাৎ জিরো। আমরা দুই চলকে করছি, দুই চলকে আমরা এটা জিরো এবং এটা জিরো হলে এখানে হয় জিরো। সুতরাং বাতি জ্বলবে না, বাতি নিভে থাকবে। অর্থাৎ এই ক্ষেত্রে এটা কোন গেট হবে? অ্যান্ড গেট। কেন? আরও দেখি। যদি আমি এটা সংযুক্ত করে দিই তারপরেও কি জ্বলবে? কারণ এই ফ্লোতে বৈদ্যুতীয় তারে এখানে গিয়ে তো আর যেতে পারছে না। আবার যদি এটা ওপেন করে দিই, এটা লাগিয়ে দিই, মানে এটা 1 এটা 0, তাও কিন্তু হচ্ছে না। এক্ষেত্রে কি করতে হবে? দুইটাই সংযুক্ত করে দিতে হবে। অর্থাৎ এটাও 1 হতে হবে, এটাও 1 হতে হবে, তাহলে বাতিটা জ্বলবে। অর্থাৎ আমরা যেটা ট্রুথ টেবলে দুই চলকে একটু আগে দেখেছিলাম। তাহলে আমরা এই ব্লক ডায়াগ্রামটাও বুঝতে পারলাম। তাহলে আমাকে যদি এই ধরনের চিত্র দেয় তাহলে আমরা বুঝে নেব এটা হচ্ছে অ্যান্ড গেটের সুইচ সার্কিট। এবার আসি অর গেট। অর গেট, অর গেট। অর গেটটা কিরকম আমরা একটু দেখে নিই। এ বি, এইভাবে করে একটা কার্ভ করে অঙ্কন করি, তারপরে এভাবে করে এই মিডল নিলাম, আবার এভাবে করে নিচ দিয়ে এই মিডল নিয়ে গেলাম, নিয়ে গিয়ে টান দিলাম, হয়ে গেল এটা অর গেট। আমরা এইভাবে করে বারে বারে প্র্যাকটিস করব। হ্যাঁ, তোমাদের যে ডায়াগ্রাম দেখিয়েছিলাম ওখানে অনেকগুলো এরকম সুন্দর করে ছবিগুলো দেওয়া আছে, সেগুলো দেখে দেখে তোমরা বারে বারে প্র্যাকটিস করবে, চলে আসবে। আর এটা হবে ফলাফল a + b। আচ্ছা, এটা যোগ। আমরা ট্রুথ টেবলে আসি। দুই চলক a b। ট্রুথ টেবলটা কি? a + b। দুই চলকে মিন টার্ম সংখ্যা হচ্ছে 4টি, 0, 1, 2 and 3। এটার ধর্ম হচ্ছে ইনপুট যে কোনো একটি যদি 1 হয় তাহলে 1 হবে, আর না হলে 0 হবে। 0, 1, 1, 1। তাহলে এটার সংজ্ঞাটা কি দাঁড়ায়? যে গেটের আউটপুট ইনপুটের যোগ ফলের সমান, যৌক্তিক যোগের সমান, তাকে আমরা অর গেট বলি। এক্ষেত্রে ইনপুট যে কোনো একটি 1 হলে আউটপুট 1 হয়, বাকি ক্ষেত্রে 0 হয়। এটাই হচ্ছে অর গেট। আর আমরা যদি এটা সুইচ সার্কিটে যাই তাহলে কিরকম হবে? আমরা সুইচ সার্কিট অঙ্কন করছি, পজিটিভ নেগেটিভ এই দিলাম, দাগ দিলাম। এখান থেকে আমি দুটো লাইন নিলাম, একটা লাইন থেকে দুটো লাইন, দ্যাট মিন্স এটা যা এটাও তা। সেখান থেকে আমি দুটোকে আবার একটি করে এখানে একটা লাইট স্থাপন করলাম। এটা +5, এটা নেগেটিভ। এটার নাম দিলাম এ, এটার নাম দিলাম বি। এখানে একটা জিনিস লক্ষ্য করো, এখান থেকে যখন আমি বিদ্যুতের ফ্লো দেব, গিয়ে যদি দুটাই খোলা থাকে বাতি জ্বলবে না। অন্তত যদি একটা আমি লাগিয়ে দেই, এই একটা ফ্লো এদিক থেকে গিয়ে পাচ্ছে। হ্যাঁ, আর দুটো লাগালেও তো একই কথা, দুদিক থেকে যেতে পারছে। তাহলে অন্তত একটি সংযোগ থাকতে হবে, অর্থাৎ অন্তত একটি 1 থাকতে হবে। একটি 1 থাকলেই 1। আর আগেরটা ছিল অন্তত একটি যদি খোলা থাকে তাহলে অফ, দুটেই অন থাকতে হবে। আর এখানে একটা অন থাকলেই হবে। এটাই হচ্ছে অর গেট। আশা করি আমরা এটা বুঝতে পারলাম। তাহলে এটাকে আমরা চিত্রভিত্তিক কীরকম দেখি? এই ধরনের।
এটাকে আমরা বলি সুইচ। হ্যাঁ, এই গেল আমাদের অর গেট। এখন আমরা দেখব নট গেট। আমি এখন এখানে 2 চলকে দেখিয়েছি, তোমরা একইভাবে 3 চলকেও করতে পারবে, একই নিয়ম। আমরা এন্ড গেটে যেভাবে করেছি এখানেও 3 চলকে সেভাবে করে করব, জাস্ট ট্রুথ টেবিলের পরিবর্তন হবে। এবার আসি নট গেট। নট গেট, নট গেটের সংজ্ঞাটা কি? যে গেটের আউটপুট ইনপুটের বিপরীত হয়। এটা কিরকম আমরা আগে একটু দেখে নিই। এই ধরনের, এটা এ হলে এটা এ বার হবে। তারপরে এখানে আমরা ট্রুথ টেবল পাবো। এখানে ইনপুট অবশ্যই একটি, ইনপুট কখনো এখানে 2টি হয় না। এক চলকে এ বার দিলাম, এই এ বারকে, এটাকে আমরা বলি এ বার। এটার জায়গায় আমরা এটাও লিখতে পারি, এটাকে বলে এ প্রাইম। আবার এটাকে এ কমপ্লিমেন্টও বলে, এটাকেও এ কমপ্লিমেন্ট বলে। আবার এই ধরনেরও লেখা হয় অনেক জায়গায় এ নট। তা আমরা সাধারণ পদ্ধতিতে এটাই দেব। 0 হলে ইনপুট, আউটপুট 1, 1 হলে 0 হয়। তা এই হচ্ছে আমাদের নট গেট। নট গেটটাকে আমরা কিভাবে সুইচ সার্কিটে উপস্থাপন করতে পারি? নট গেটের ক্ষেত্রে এখানে একটা সুইচ দেওয়া হয়, এখানে একটা সুইচ অন দেওয়া হয়, এখানে একটা অফ দেওয়া হয়। এটাকে এ ধরলাম, এটাকে এ বার ধরলাম। তো অন্তত এইখানে নিয়ম হচ্ছে এটা যদি 0 থাকে এটা আলটিমেটলি 1 হয়ে যাবে। আবার এটা যদি লাগানো থাকে 1 থাকে, এটা সাথে সাথে 0 হয়ে যাবে। এটা হচ্ছে নট গেটের নিয়ম। এটাই হচ্ছে সুইচ সার্কিট। যেমন আমি এই 3টা লজিক গেটের উপরে কিছু উদাহরণ সর্বোচ্চ বলি। মেইন সুইচ, একটা বাসায় মেইন সুইচ আছে, ভিতরে সুইচ আছে। এখন মেইন সুইচটা যদি বন্ধ থাকে, আমি ভিতরের সুইচ দিলে আমার বাতি জ্বলবে? জ্বলবে না। 2টা সুইচই খোলা থাকতে হবে, 2টা সুইচে অন থাকলে আমার বাতিটা জ্বলবে। তাহলে এটা কোন গেট হবে? এটা হবে অ্যান্ড গেট। এবার আমি এমন একটা কক্ষ করলাম, যে কোনো একটা সুইচ দিলে ওই কক্ষের বাতিটা জ্বলবে। একটা বাইরে থেকে একটা সুইচ, ভিতর থেকে একটা সুইচ, দুটোর যে কোনো একটা যদি আমি অন করি তাহলে বাতিটা জ্বলবে। এটা হবে অর গেট। এবার নট গেটের উদাহরণটা বলি। হঠাৎ বিদ্যুৎ চলে গেল, কিন্তু আমার দিব্যি, আমার ফ্যান, লাইট সবই চলছে। এটা চলছে কোত্থেকে? আইপিএস থেকে। তাহলে আইপিএসে এমন একটা ব্যবস্থা আছে, এক বিদ্যুৎ ব্যবস্থা, স্বাভাবিক বিদ্যুৎ চলে গেলে আইপিএসটা অ্যাক্টিভ হয়ে যায়, কিন্তু বিদ্যুৎ চলে আসলে আবার আইপিএসটা বন্ধ হয়ে যায়। তাহলে এটা কোন গেট? নট গেট। আশা করি এটা আমরা বুঝতে পেরেছি। এখন আমরা আরেকটা যে গেট নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সার্বজনীন গেট। সার্বজনীন গেট বা ইউনিভার্সাল গেট। বা সার্বজনীন গেট। সার্বজনীন গেট কাকে বলে? সার্বজনীন বলতে সবার জন্য বোঝায়। আর এখানে সব গেট বলতে আমরা বুঝি শুধু মৌলিক গেটকে, অর্থাৎ অ্যান্ড অর নট, এগুলোকে আমরা সকল গেট বলি। তো সকল গেট আমরা যে গেট দিয়ে বাস্তবায়ন করতে পারি, বাস্তবায়ন করতে পারা মানে কিছু জিনিস দিয়ে কিছু জিনিস হওয়া, সেটা বোঝায়। সেটাকে আমরা বলি ইউনিভার্সাল গেট। যেমন অনেক রাস্তা আছে লেখা আছে সর্বসাধারণের জন্য, আবার লেখা আছে অনেক রাস্তায় লেখা আছে অধিকার সংরক্ষিত। তাহলে যেটা সর্বসাধারণের জন্য এটা হচ্ছে সার্বজনীন, আর যেটা সর্বসাধারণের জন্য নয় এটাকে আমরা সার্বজনীন বলি না। এই গেটটা হচ্ছে, এখন আমি যে গেট আলোচনা করছি এটা সার্বজনীন। এটা অ্যান্ড গেট, এটা দ্বারা অ্যান্ড গেটও করা যায়, অর গেটও করা যায়, নট গেটও করা যায়। এমনকি আমরা একটু পরে যে স্পেশাল গেট আলোচনা করব সেটাকেও বাস্তবায়ন করা যায়। তাই এটাকে আমরা সার্বজনীন গেট বলি, যেটা আমরা আগামী ক্লাসগুলোতে আলোচনায় পাবো। তাহলে ইউনিভার্সাল গেটগুলো কি কি? ইউনিভার্সাল গেট হচ্ছে 2 প্রকার। নাম্বার 1 ন্যান্ড গেট, নাম্বার 2 নর গেট। ন্যান্ড হয় একটা অ্যান্ড এবং একটা নটকে নিয়ে, আর নরটা হয় একটা অর এবং একটি নটকে নিয়ে।
তাহলে আমরা দুটো ইউনিভার্সাল গেট পাইলাম। এগুলো যে সার্বজনীন গেট আমরা আগামী ক্লাসগুলোতে সেটা সম্পর্কে ব্যাখ্যা পাব। প্রথমে আমরা ন্যান্ড গেট নিয়ে আলোচনা করি। ন্যান্ড গেটটা কিরকম? এই ন্যান্ড গেট, ন্যান্ড হচ্ছে যে গেট একটি অ্যান্ড ও একটি নট দ্বারা গঠিত তাকে আমরা বলি ন্যান্ড গেট। এই ক্ষেত্রে ইনপুট যে কোনো একটি অ্যান্ডের উল্টো হবে, ইনপুট যে কোনো একটি 0 হলে আউটপুট 0 না হয়ে 1 হবে, বাকি ক্ষেত্রে 0 হবে। অর্থাৎ আমি অ্যান্ডে যা বলেছি এখানে ঠিক বিপরীতটা বললাম। আচ্ছা, আমরা তাহলে বিষয়টা একটু দেখে নিই অ্যান্ড গেটের। এই আমরা আগে অ্যান্ড গেট অঙ্কন করব। এই অ্যান্ড গেট, তার সাথে এই নটটা লাগিয়ে দিলাম, তাহলে হয়ে গেল কি এ ডট বি হোল বার। এটাকে আমরা লজিক গেটে আমরা ট্রুথ টেবলে কিভাবে দেখাবো? এ বি, তাহলে এটা এ ডট বি হবে অ্যান্ড গেট। আর ন্যান্ড গেট কিরকম হবে? এ বি হোল বার। আমরা এটা না দিলেও পারি, আমরা সরাসরি এটা দিয়েও করতে পারি। তাহলে আমরা এখানে লিখছি এই ট্রুথ টেবলটিতে 0 1 2 3। তা এখানে নিয়ম হচ্ছে আমরা অ্যান্ড গেটে বলেছি যে কোনো একটা 0 থাকলেই 0 হয়, বাকি ক্ষেত্রে 1 হয়। যেহেতু এখানে বার আছে সেটার উল্টো হবে, তাহলে এখানে যে কোনো একটা 0 থাকলেই 0 আছে 0 আছে 1 হবে, বাকি ক্ষেত্রে 0 হবে, অর্থাৎ অ্যান্ডের উল্টো। এটাকে আমরা আবার এভাবেও লিখতে পারি, এ অ্যান্ড এ নট, তাহলে এ বি হোল বার। তাহলে ন্যান্ড গেটের সংজ্ঞাটা কি দাঁড়াবে? কমপ্লিট। যে গেট একটি অ্যান্ড ও একটি নট দ্বারা গঠিত তাকে ন্যান্ড গেট বলে। এক্ষেত্রে ইনপুট যে কোনো একটি 0 হলে আউটপুট 1 হয়, বাকি ক্ষেত্রে 0 হয়। এটি অ্যান্ড গেটের বিপরীত হয়। এই হচ্ছে ন্যান্ড গেট। এবার আসি নর গেট। নর গেট মানে একটি অর এবং একটি নট। তাহলে সংজ্ঞাটাও হয় এরকম, যে গেট একটি অর ও একটি নট দ্বারা গঠিত তাকে নর গেট বলে। এক্ষেত্রে ইনপুট আমরা অর গেটে বলেছি ইনপুট যে কোনো একটি 1 হলে আউটপুট 1 হয়, এখানে বলবো যে কোনো একটি ইনপুট 1 হলে আউটপুট 0 হয়। তাহলে এটা কিরকম দাঁড়াচ্ছে? এ বি, এই অর, অরের সাথে এই নট, তাহলে এ প্লাস বি হোল বার। এটাকে আমরা এভাবেও প্রদর্শন করতে পারি, অর নট হয়ে গেল এ প্লাস বি হোল বার। এটা আমরা ট্রুথ টেবলে কিভাবে দেখাবো? এ বি এ প্লাস বি হোল বার। 4টি সংখ্যা লিখে নিলাম, 0 1 2 3। যে কোনো একটি 1 হলে অ্যান্ড গেটে অর গেটে হয় 1, এখানে হয় 0, বাকি ক্ষেত্রে 1। তাহলে এটার পূর্ণ সংজ্ঞা কি হয়? যে গেট একটি অর ও একটি নট দ্বারা গঠিত তাকে নর গেট বলে। এক্ষেত্রে ইনপুট যে কোনো একটি 1 হলে আউটপুট 0 হয়, বাকি ক্ষেত্রে 1 হয়। এটি অর গেটের বিপরীত হয়। এগুলো আমাদের ইউনিভার্সাল গেট। সর্বশেষ যেই গেটটি দেখব সেটা হচ্ছে স্পেশাল গেট। স্পেশাল গেট, আসলেই এটি স্পেশাল। স্পেশাল বলার পিছনে কারণ হলো এই গেট এতক্ষণ আমরা যে গেটগুলো নিয়ে আলোচনা করেছি সেটির মতো নয়। আমরা স্বাভাবিক যে লজিক গেটগুলো করে থাকি সেটা দিয়ে আমরা ডিজিটাল যোগ করি, যেটা আমরা এটা নিয়ে যখন আলোচনা করব তখন আরো ভালোভাবে বুঝব। কিন্তু এই লজিক গেট দ্বারা আমরা বাইনারি যোগ করতে পারি। 0 1 দ্বারা আমরা 2 ধরনের যোগ করি, একটা বুলিয় যোগ আর একটা হচ্ছে বুলিয় বা ডিজিটাল যোগ, আর একটা হচ্ছে বাইনারি যোগ।
তা আমরা এই গেট দ্বারা বাইনারি যোগ করতে পারি, এটা তার বিশেষত্ব, তাই এটিকে আমরা স্পেশাল গেট বলি। এটি আমরা দুই প্রকারের পাই, একটি হচ্ছে XOR, আরেকটি হচ্ছে XNOR। XOR-কে আমরা EXOR বলি, EXOR বা এক্সিকিউটিভ অর বা এক্সক্লুসিভ অর। একইভাবে আমরা XNOR-কেও সেভাবে বলতে পারি, EXNOR, এক্সিকিউটিভ নর, এক্সক্লুসিভ নর হবে। আচ্ছা, তাহলে আমরা প্রথমটা আমরা সংক্ষেপটাই আলোচনা করি, এত লম্বা আমাদের প্রয়োজন নাই। আমরা প্রথমে XOR-টাই আলোচনা করছি। XOR গেট হয় তিনটা গেট নিয়ে, একটা অ্যান্ড, একটা অর এবং একটা নট গেট নিয়ে। তাহলে আমরা XOR গেট কাকে বলি? যে গেট একটি অ্যান্ড, একটি অর ও একটি নট দ্বারা গঠিত, তাকে XOR গেট বলে। এখন আমি XOR গেটটা অঙ্কন করি। এই এ, এই বি নিলাম, এই এক্স, এই এক্স অতিরিক্ত কিছু, এই অর গেট করে দিলাম, ব্যাস হয়ে গেল XOR। তো এখানে অ্যান্ড আছে, অ্যান্ড মানে ডট গুণ, এটাকে আমি বড় করে নিলাম। তারপর হচ্ছে অর মানে যোগ, এটার অন্তর্বর্তী একটা নট আছে, উদ্যোগ। এই জিনিসটাকে আমরা বলি XOR। তাহলে আমরা বুঝালাম এ XOR বি, এটাই হচ্ছে XOR গেট। এবার আমরা একটা ট্রুথ টেবল করছি XOR গেটের, এ বি XOR বি দিলাম 0 1 2 3, 0 1 2 এবং 3। XOR গেটের ধর্ম হচ্ছে জোর হলেই 0, মানে 0 0 জোর, 1 1 জোর। এই জোর হলেই আউটপুট হবে 0, জোর না হলে, যেমন 0 1 জোর নয়, 1 0 জোর নয়, তাহলে 1। এটাই হচ্ছে XOR গেটের ট্রুথ টেবল। আমরা আশা করি এটা বুঝতে পেরেছি। তাহলে এটার সংজ্ঞাটি কি দাঁড়াবে? যে গেট একটি অ্যান্ড, একটি অর ও একটি নট দ্বারা গঠিত, তাকে XOR গেট বলে। এক্ষেত্রে ইনপুট জোড় সংখ্যক 0 বা 1 হলে আউটপুট 0 হয়, বাকি ক্ষেত্রে 1 হয়, ব্যাস। এবার ঠিক এটার আদলে আমি XNOR গেট করব। XNOR-টা কেমন হবে? XNOR হবে এই XOR-এর সাথে নট যুক্ত করে দেব, ব্যাস হয়ে গেল। এটার লজিক সার্কিটটা ঠিক এই XOR-এর মতো, এই এক্স, এই অর, তার সাথে একটা নট, ব্যাস হয়ে গেল। এটা আরো সহজভাবে করতে পারি, এ বি এক্স অর, এই বৃত্তটা এখানে দিলে হয়ে গেল এ XOR বি হোল বার, অথবা এ XOR বি হোল বার, হয়ে গেল। আমরা ট্রুথ টেবলের ক্ষেত্রেও খুব সহজে ট্রুথ টেবলটা করতে পারি। আমরা ট্রুথ টেবল করছি এ বি এ XOR বি হোল বার। এটার নিয়ম হচ্ছে, আমরা এটা করে ফেললাম 0 1 2 and 3। এখানে নিয়ম হচ্ছে ওইটার উল্টা, এটার যেহেতু নট দ্বারা যুক্ত, তাহলে আমরা এটাতে বলেছিলাম জোড় সংখ্যক 0 বা 1 হলে আউটপুট 0 হবে, তাহলে এখানে বলবো 1 হবে, ব্যাস হয়ে গেল। তাহলে এটার সংজ্ঞাটা কি দাঁড়ায়? যে গেট একটি XOR ও একটি নট দ্বারা গঠিত, তাকে XNOR গেট বলে। এক্ষেত্রে ইনপুট জোড় সংখ্যক 0 বা 1 হলে আউটপুট 1 হয়, বাকি ক্ষেত্রে 0 হয়। তাহলে আমরা দীর্ঘ আলোচনায় আজকে জানতে পারলাম ডিজিটাল ডিভাইস সম্পর্কে ধারণা এবং লজিক গেট। আমরা আজকে এই দুটো বিষয় শেষ করলাম।
আগামী দিন আমরা করব বুলিয়ান অ্যালজেব্রা। আজকের এই তোমাদের আলোচনা যদি তোমাদের জন্য ফলপ্রসূ মনে হয়, যথার্থ যদি মনে হয়, ভালো মনে হয়, তাহলে তোমরা আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবে এবং তোমাদের বন্ধুদের মধ্যে যাদের এগুলো বোঝার সমস্যা আছে তাদেরকে শেয়ার করে জানাবে। সবাইকে ধন্যবাদ।